আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকে যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখান থেকে তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। সম্পূর্ণভাবে ক্লাসটি দেখতে থাকো এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আরও একবার ক্লাসটি দেখে নেবে আর বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম যে প্রশ্নে দেখো বলা হচ্ছে মানব হৃৎপিণ্ডের বাইরের দ্বিস্তরী আবরণকে কি বলা হয়? অর্থাৎ মানব শরীরের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের বাইরের দ্বিস্তরী আবরণকে কি বলা হয়? তো তোমরা মনে রাখবে, হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক একটি দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। অর্থাৎ হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম। এর ভেতরের তরল হৃৎপিণ্ডকে বাইরের আঘাত ও ঘর্ষণ থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়? পেসমেকার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যেটা বাইরে থেকে শরীরের ভেতরে কিন্তু বসানো হয় এবং যার ফলে হৃৎপিণ্ড যদি অস্বাভাবিকভাবে স্পন্দন করে তাহলে সেই পেসমেকার যন্ত্র দ্বারা সেটিকে নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে পেসমেকারের কাজ। কিন্তু এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক পেসমেকার কাকে বলে? হৃৎপিণ্ডের, অর্থাৎ প্রাকৃতিকভাবেই ন্যাচারালি পেসমেকারের কাজ করে কোনটি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এসএ নোড। এসএ নোড, ঠিক আছে। এসএ নোড হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। এসএ নোডের ফুল ফর্ম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড এবং এটা স্বতঃস্ফূর্তভাবে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে হৃদস্পন্দনের ছন্দ নিয়ন্ত্রণ করে এবং তাই একে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে সরবরাহ হয়? অর্থাৎ মানব হৃৎপিণ্ডের যে 4টি প্রকোষ্ঠ রয়েছে, ডান নিলয়, বাম নিলয়, ডানলিন্দ এবং বামলিন্দ, এই 4টি প্রকোষ্ঠের মধ্যে কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে সরবরাহ হয়? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে বাম নিলয়। বাম নিলয় হবে এখানে কারেক্ট আনসার। তোমরা অবশ্যই মনে রাখবে, বাম নিলয় হবে এখানে কারেক্ট আনসার। বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত উচ্চ চাপে আমাদের সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ধমনী দূষিত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে? কোন ধমনী দূষিত রক্ত প্রবাহিত করে? তো দেখো, সাধারণত সব ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী যেটি রয়েছে সেই ফুসফুসীয় ধমনী কিন্তু দূষিত রক্ত প্রবাহিত করে। এটি হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে নিয়ে যায়। ঠিক আছে, তোমরা এখানে একটি তথ্য মনে রাখবে, ধমনী কিন্তু সবসময় বিশুদ্ধ রক্ত প্রবাহিত করে, কিন্তু এখানে ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, এটা কিন্তু দূষিত রক্ত প্রবাহিত করে। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে পাঠায়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কোন কপাটিকা থাকে?
বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কোন কপাটিকা থাকে? তো এটার নাম হচ্ছে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা থাকে কোথায় থাকে? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার কত হওয়া আদর্শ? কত হওয়া আদর্শ? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ কত হওয়া আদর্শ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 120/80 mmHg। ঠিক আছে, 120/80 mmHg। দেখো, আদর্শ রক্তচাপ হচ্ছে 120/80 mmHg। ঠিক আছে, যেখানে যে সর্বোচ্চ সেটা হচ্ছে 120 আর সর্বনিম্ন হচ্ছে 80। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের যে পেশি, সেই পেশিকে কি বলা হয়? তো দেখো, হৃৎপিণ্ডের মধ্যবর্তী বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি স্তরকে মায়োকার্ডিয়াম বলে। কি বলে? মায়োকার্ডিয়াম, যা সারা জীবন ক্লান্ত না হয়ে সংকুচিত ও প্রসারিত হয়। এটা কিন্তু সারা জীবন ক্লান্ত না হয়ে একই রকমভাবে সংকুচিত এবং প্রসারিত হতে থাকে। এবং সেই পেশিটার নাম কি? সেটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হৃৎপিণ্ডের নিজস্ব পেশিতে রক্ত সরবরাহকারী ধমনীর নাম কি? হৃৎপিণ্ডের নিজস্ব পেশিতে রক্ত সরবরাহকারী ধমনীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে করোনারি ধমনী। ঠিক আছে, এটা বানানটা একটু তোমরা কারেকশন করে নেবে। এটা হবে করোনারি ধমনী। করোনারি ধমনী হবে এখানে কারেক্ট আনসার। তোমরা বানানটা একটু কারেকশন করে নেবে। করোনারি ধমনী হচ্ছে হৃৎপিণ্ডের নিজের পেশি, যেটা অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং এতে চর্বি জমে ব্লক তৈরি হলে হার্ট অ্যাটাক হয়। ঠিক আছে, এতে যদি চর্বি জমে ব্লক তৈরি হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকে। করোনারি ধমনী। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ফুসফুসের গঠনগত ও কার্যগত একককে কী বলে? ফুসফুসের গঠনগত এবং কার্যগত একককে কী বলে? তো দেখো, আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট বায়ুথলি আছে। কি আছে? বায়ুথলি আছে। অনেক ছোট ছোট আছে, অনেক বলতে কোটি কোটি ছোট ছোট অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি আছে। এবং সেই বায়ুথলিগুলিই হচ্ছে এলভিওলাই। সেগুলোকে কি বলা হয়? এলভিওলাই। এবং এই এলভিওলাই হচ্ছে ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসে কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি আছে। সেই বায়ুথলিগুলোকেই কিন্তু বলা হয় এলভিওলাই। এবং এই এলভিওলাইয়ের কাজ কি? এটার কাজ হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটানো। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটানো রক্তের সাথে। অর্থাৎ যখন রক্তে কার্বন ডাইঅক্সাইড মিশে থাকে সেটাকে বার করে সেখানে অক্সিজেন প্রবেশ করানো, এটাই হচ্ছে কাজ। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ফুসফুসের বাইরের আবরণকে কি বলা হয়? ফুসফুসের যে বাইরের আবরণ তাকে কি বলা হয়? তো দেখো, ফুসফুসের যে বাইরের আবরণ সেটাকে বলা হয় প্লুরা। কি বলা হয়? প্লুরা। ফুসফুস প্লুরা নামক দ্বিস্তরী পাতলা পর্দা দ্বারা সুরক্ষিত থাকে এবং এর মধ্যবর্তী রসে শ্বসনকালে
ঘর্ষণ হ্রাস পায়। ঠিক আছে, শ্বসনকালে ঘর্ষণ কিন্তু হ্রাস পায় এবং এটার নাম হচ্ছে প্লুরা। পরবর্তী প্রশ্ন, মানুষের ডান ও বাম ফুসফুসে যথাক্রমে কয়টি করে খণ্ড থাকে? মানুষের ডান ও বাম ফুসফুসে যথাক্রমে কয়টি করে খণ্ড থাকে? কয়টি করে খণ্ড থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডানটিতে 3টি এবং বামটিতে 2টি। ডানটিতে 3টি এবং বামটিতে 2টি থাকে। বাম পাশে হৃৎপিণ্ডের অবস্থানের জন্য স্থান ছেড়ে দিতে বাম ফুসফুস কিছুটা কিন্তু ছোট হয়, 2টি লোব থাকে, আর ডান ফুসফুসে 3টি লোব থাকে। ঠিক আছে, অর্থাৎ খণ্ড থাকে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পেশি কোনটি? এই যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলছে, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পেশি কোনটি? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশিটির নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলা হয় এবং বুক ও পেটের মাঝে অবস্থিত ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে নেমে গেলে ফুসফুসে বাতাস ঢোকে, অর্থাৎ প্রশ্বাস হয়, আর প্রসারিত হয়ে গেলে উপরে উঠলে বাতাস কিন্তু বের হয়ে যায়, সেটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটা পেশি হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এরপর দেখো বলা হচ্ছে রক্তে অক্সিজেনের অধিকাংশ পরিবহন কিভাবে ঘটে? রক্তে অক্সিজেনের অধিকাংশ পরিবহন কিভাবে ঘটে? তো এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন হিসাবে। অক্সি হিমোগ্লোবিন হিসাবে রক্তে থাকা হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অস্থায়ী অক্সি হিমোগ্লোবিন গঠন করে শরীরের 97% অক্সিজেন পরিবহন করে। এরপর দেখো বলা হচ্ছে বাতাস ফুসফুসে প্রবেশের সঠিক পথ কোনটি? বাতাস ফুসফুসে প্রবেশের সঠিক পথ কোনটি? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাসারন্ধ্র। অর্থাৎ প্রথমে কি বাতাস নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরে তারপরে যাবে গলবিল, গলবিলে যাবে, গলবিল থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, আর ব্রঙ্কাস থেকে এলভিওলাই। এলভিওলাই হচ্ছে ফুসফুসের বায়ুথলি, অর্থাৎ ফুসফুসে যাবে। তাহলে প্রথমে কি হচ্ছে? প্রথমে হচ্ছে নাসারন্ধ্র, তারপরে গলবিল, তারপরে হচ্ছে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, তারপরে এলভিওলাই। এই হচ্ছে রাস্তা। এইভাবে কিন্তু বাতাস বা যে অক্সিজেন সেটা কিন্তু আমাদের ফুসফুসে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, সাধারণ অবস্থায় একজন সুস্থ মানুষের গড় শ্বসন হার অর্থাৎ রেসপিরেটরি রেট কত? এটা কিন্তু শ্বসন হার বলেছে। ঠিক আছে, স্পন্দন বলেনি যে হৃৎপিণ্ডের স্পন্দন কত, সেটা 72 থেকে 80। হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে কত? 72 থেকে 80। কিন্তু শ্বসন হার এখানে বলেছে। শ্বসন হার কত? তো শ্বসন হার হচ্ছে প্রতি মিনিটে প্রায় গড়ে 12 থেকে 20 বার। 12 থেকে 20 বার আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি গড়ে মিনিটে 12 থেকে 20 বার। কিন্তু যদি স্পন্দন বলা হয় হৃৎপিণ্ডের, তাহলে মিনিটে 72 থেকে 80 বার, এবং যেটা 24 ঘন্টায় 1 লক্ষ বারেরও বেশি হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, মানুষের শ্বাসনালী বা ট্রাকিয়া বাতাস না থাকলেও ধসে পড়ে না কেন? খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শ্বাসনালী বা ট্রাকিয়া বাতাস না থাকলেও ধসে পড়ে না কেন?
এই প্রশ্নে কারেক্ট আনসার কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ট্রাকিয়ার প্রাচীরে সি আকৃতির কিন্তু তরুণাস্থি থাকে, ঠিক আছে, যা বায়ুচাপ কমে গেলেও শ্বাসনালীকে খোলা রাখতে সাহায্য করে। সি আকৃতির কি থাকে? তরুণাস্থি থাকে। ট্রাকিয়াতে বা শ্বাসনালীতে সি আকৃতির তরুণাস্থি থাকে, কার্টিলেজ, সেটা কিন্তু বায়ুচাপ কমে গেলেও শ্বাসনালীকে খোলা রাখতে সাহায্য করে। এরপর দেখো বলা হচ্ছে এলভিওলাই এবং কৈশিক নালীর মধ্যে গ্যাসীয় বিনিময় কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়? এলভিওলাই এবং কৌশিক নালীর মধ্যে গ্যাসীয় বিনিময় কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়? তো সেটার নাম হচ্ছে ব্যাপন। সেটার নাম কি? ডিফিউশন বা ব্যাপন হবে এখানে কারেক্ট আনসার। দেখো ঘনত্বের পার্থক্যের কারণে সরল ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান কিন্তু হয়ে থাকে এবং সেটাই হচ্ছে ব্যাপন। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে বেশি ঘনত্বের স্থান থেকে যখন কম ঘনত্বের স্থানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের সর্ববৃহৎ যে গ্রন্থি যেটা হচ্ছে কোনটি? মানুষের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি, অর্থাৎ লার্জেস্ট গ্ল্যান্ড, সেটা কোনটি? তো সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ। যকৃৎ বা লিভার মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের ওজন প্রায় 1.2 থেকে 1.5 কেজি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পিত্তরস কোথায় থাকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পিত্তরস কোথায় থাকে? তো দেখো পিত্তরস থাকে কিন্তু কোথায়? পিত্তরস যকৃতে তৈরি হয় এবং তা পরবর্তীতে পিত্তাশয়ে জমা ও ঘনীভূত হয়। পিত্তাশয় কেবল পিত্ত জমা রাখে, তৈরি কিন্তু করে না। পিত্তাশয় হচ্ছে কি? পিত্তকে স্টোর করে রাখা, সেখানে কিন্তু তৈরি হয় না। কোথায় তৈরি হয়? পিত্তরস যকৃতে তৈরি হয়। তাহলে কি হচ্ছে যে পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস কিন্তু তৈরি হয় যকৃতে, ঠিক আছে। এখানে একটু মাথায় রাখবে যে পিত্তরস কিন্তু যকৃতে তৈরি হয়, সেটা পিত্তাশয়ে তৈরি হয় না। পিত্তাশয় কেবল স্টোর করে রাখে। এরপর দেখো রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে কি হিসেবে সঞ্চিত হয়? রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ সেটা যকৃতে কি হিসেবে সঞ্চিত হয়? তো সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। সেটার কি নাম হচ্ছে? গ্লাইকোজেন। দেখো ইনসুলিন হরমোনের সাহায্যে যকৃৎ রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চয় করে রাখে ইনসুলিন হরমোনের সাহায্যে। এরপর দেখো ক্ষতিকর অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরির যে চক্র, অর্থাৎ অর্নিথিন চক্র যেটাকে বলা হয়, সেই চক্রটি কোথায় ঘটে? এখানে কিন্তু দুটি প্রশ্ন লুকিয়ে আছে যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরির যে চক্র সেটিকে কি বলা হয়? সেটিকে বলা হয় অর্নিথিন চক্র। এবং সেটি কোথায় ঘটে? সেটি ঘটে যকৃতে। কোথায় ঘটে? যকৃৎ বা লিভারে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরির চক্র। এরপর দেখো লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে তৈরি বিলিরুবিন, বিপাক ও নিষ্কাশনে সাহায্য করে কোন অঙ্গ? লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে তৈরি বিলিরুবিন, বিপাক ও নিষ্কাশনে সাহায্য করে কোন অঙ্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যকৃৎ। তোমরা মনে রাখবে যে পুরনো লোহিত রক্তকণিকা ভেঙে সৃষ্টি বিলিরুবিনকে প্রক্রিয়াজাত করে পিত্তরসের সাথে পরিপাক নালীতে পাঠায় যকৃৎ, এবং এটি ঠিকমতো কাজ না করলে জন্ডিস হয়ে যায়, ঠিক আছে। এটা যদি ঠিকমতো না কাজ করে তাহলে কিন্তু জন্ডিস হয়ে যায়।
এরপর দেখো পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধলে সাহায্যকারী ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন প্রোটিন কোথায় তৈরি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যকৃৎ। রক্ত তঞ্চনে সাহায্যকারী প্রধান প্লাজমা প্রোটিনসমূহ যেমন অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন যকৃতে সংশ্লেষিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যকৃৎ। এরপর দেখো বলা হচ্ছে পরিপাকতন্ত্র থেকে পুষ্টি সমৃদ্ধ রক্ত কোন শিরার মাধ্যমে সরাসরি যকৃতে পৌঁছায়? পরিপাকতন্ত্র থেকে পুষ্টি সমৃদ্ধ রক্ত কোন শিরার মাধ্যমে সরাসরি যকৃতে পৌঁছায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা অবশ্যই তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাকস্থলী ও ক্ষুদ্রান্ত থেকে শোষিত খাদ্য উপাদান সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে হেপাটিক পোর্টাল শিরা দিয়ে প্রথমে যকৃতে আসে বিপাক ও পরিশোধনের জন্য। এরপর দেখো বলা হচ্ছে দীর্ঘমেয়াদী মদ্যপান বা ইনফেকশনের ফলে যকৃতের কোন জটিল রোগটি হয়? দীর্ঘমেয়াদী মদ্যপান অথবা ইনফেকশনের ফলে যকৃতের কোন রোগটি হয়, এবং সেই রোগটির নাম হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিস, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? লিভার সিরোসিস। অত্যধিক মদ্যপান বা হ্যাপাটাইটিস ভাইরাসের কারণে যকৃতের সুস্থ কলা নষ্ট হয়ে কঠিন স্কার টিস্যুতে তৈরি হয় এবং সেটাকেই বলা হয় লিভার সিরোসিস। তো এই হচ্ছে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে, এবং আজকে যে টপিক সেগুলোর মধ্যে ছিল হৃৎপিণ্ড, যকৃৎ এবং ফুসফুস। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। যারা এই ক্লাসটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই নিয়মিত ক্লাসগুলি করতে থাকো। প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু করানো হচ্ছে। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই এই চ্যানেলে যাবে এবং সেই চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা বাকি ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস নিয়মিত করবে, না হলে অনেক প্রশ্ন উত্তর তোমরা মিস করে ফেলবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে 70+ নম্বর কিন্তু পাবে না। তো তাই নিয়মিত ক্লাসগুলো তোমাদের অবশ্যই 100% কিন্তু করতেই হবে। প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।